আপনাদের সবাইকে আমন্ত্রণ স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, পাবনায় দাদি ও নাতনিকে হত্যা, চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু হত্যার ঘটনা। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান সহিংসতা ও নিরাপত্তাহীনতা আমাদের সমাজ ব্যবস্থাকে এক গভীর উদ্বেগের মধ্যে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, সুরক্ষার এই দেয়াল ঠিক কোথায় দুর্বল? ঘরে বাইরে ডিজিটাল পরিসরে নারী ও শিশুরা কোথায় নিরাপদ? এ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেজন্যই আমরা বিষয় নির্ধারণ করেছি নারীর অধিকার ও মানবাধিকার। আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন ব্যারিস্টার মিতি সঞ্জনা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রয়েছেন জামিউল আহসান শিপু, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিআরইউ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার মিতি সঞ্জনা, শুরুতে আপনার কাছে আসতে চাই যে সাম্প্রতিক সব তথ্য প্রমাণই বলছে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে। এই যে বাড়ছে, আমরা যদি বলি সীতাকুণ্ডের 8 বছরের শিশু ইরামণি, খুলনার খালিশপুরে 6 বছরের শিশু, তেজগাঁওয়ের 4.5 বছরের শিশু রোজামণি, মাগুরায় 8 বছরের সেই ছোট্ট আসিয়া, তার কথা আমরা এখনও মনে আছে, যার মৃত্যুতে দেশ স্তব্ধ হয়েছিল, কিংবা পাবনার ঈশ্বরদীতে কিশোরী যে নাতনি ও দাদিকে হত্যার মতো সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলো আমাদের অনেক বার্তাই দিচ্ছে। আপনার কাছে জানতে চাবো, কি বার্তা দিচ্ছে এবং কেন আইন থাকা সত্ত্বেও আমাদের শিশুদের সুরক্ষা দিতে আমরা ব্যর্থ হচ্ছি বারবার? আমরা আসলে দেখতে পাচ্ছি যে ভীষণ ভীষণ আশঙ্কাজনক হারে নারী এবং শিশুর প্রতি সহিংসতা বেড়ে গেছে, এবং একটা বিশাল অংশ যারা আসলে এই সহিংসতার শিকার হচ্ছেন, একটি বিশাল অংশ যারা রয়েছে যারা শিশু। সো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে আমরা আসলে গড়ে তুলতে পারিনি যেখানে আমরা আসলে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এবং কারণ যদি আমরা দেখতে চাই তাহলে আসলে দেখা যায় যে এই যে আপনি বলছিলেন যে আসিয়ার থেকে শুরু করে ইরামণি পর্যন্ত, আমার ঠিক মনে আছে গত বছর মার্চের ঠিক এই সময়টায় কিন্তু সেই আসিয়া এই সহিংসতার শিকার হয় এবং পারিবারিক বলয়ে তার নিজের পরিবারের একজন সদস্য দ্বারা সাংঘাতিকভাবে ভয়ঙ্কর এবং পাশবিক একটি রেপের শিকার সে হয় এবং পরবর্তীতে শিশুটির মৃত্যু হয়। তো এখানে আপনি দেখেন বিচারিক আদালতে কিন্তু সেখানে তার সর্বোচ্চ যে শাস্তি 2020 সালে রেপের সর্বোচ্চ শাস্তিকে মৃত্যুদণ্ড করা হয়েছে আইনে পরিবর্তন এনে, এবং আইনে পরিবর্তন এনে এটিকে আমি যখন সর্বোচ্চ শাস্তি প্রদান করছি তখন আমি কিন্তু এটিকে একটি অত্যন্ত ঘৃণিত অপরাধ হিসেবে যেটি চিহ্নিত করা, রাষ্ট্র হিসেবে কিন্তু সেটাকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এতগুলো বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা দেখিনি যে কোনো একটি মৃত্যুদণ্ড এখন পর্যন্ত কার্যকর হয়েছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে এই যে গত বছর আসিয়ার সেই ঘটনাটির পরে তারপরে অনেক আলাপ আলোচনা, টকশো টেবিলে অনেক ঝড় উঠলো, অনেক ধরনের আন্দোলন, অনেক কিছু। তারপরে আপনি দেখেন যে এই ব্যক্তি বিচারিক আদালতে তার ফাঁসি রায় হওয়ার পরও এখন পর্যন্ত আপনি দেখেন ডেথ রেফারেন্সের জন্য যে হাইকোর্টের যে অনুমোদন, সেখান পর্যন্ত এখন পর্যন্ত আমরা কিন্তু যেতে পারিনি। এবং এর মাঝখানে খেয়াল করে দেখেন যে আইনে যথাযথ পরিবর্তন আনা হলো, নারী ও শিশু দমন যে নির্যাতন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধন এনে অধ্যাদেশ জারি করা হলো মার্চ মাসে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, এবং সেখানে কিন্তু শিশুর ধর্ষণের ক্ষেত্রে আলাদা যে ট্রাইব্যুনাল গঠনের কথা এবং যাতে দ্রুত বিচার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তো রয়েছে, কিন্তু এই পাশবিক ঘটনাগুলোকে অ্যাড্রেস করার জন্য আলাদা করে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হলো, এবং আইনেও কিন্তু অনেকগুলো বিষয় এখানে আস্তে আস্তে করে ইনক্লুড করা হলো। কিন্তু আসলে ব্যাপারগুলো কি যে শুধুমাত্র আইন রয়েছে কিন্তু আমি আইনের শাসন কিন্তু স্টাবলিশ করতে যখন পারছি না, তখন কিন্তু আসলে সেই জায়গাটি যে একজন অপরাধী তিনি জামিন তার হয়ে গেছে, এবং এখন পর্যন্ত এই যে ডেথ ডিফারেন্স যে কেসগুলো সেগুলোর জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে যে 1000-এরও বেশি মামলা এখন পর্যন্ত কিন্তু অপেক্ষমান। শুধুমাত্র এই পেপার বুকগুলো তৈরি করতে এত সময় লাগছে, এবং এই ধরনের যখন নটোরিয়াস ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে যেগুলো সারা দেশকে আসলে নাড়া দিয়ে যাচ্ছে, এবং প্রতিটি আমাদের যাদের কন্যা সন্তান আছে বা যাদের নেই তাদের জন্য কি একটা মর্মান্তিক, কি ভাবা যায় না আসলে, এই সমস্ত পরিবারের জায়গায় নিজেদেরকে কখনো চিন্তা করা যায় না।
তো তারপরে দেখা যাচ্ছে যে আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটি কিন্তু আমরা আসলে নিশ্চিত করতে পারছি না। তো কাজেই সে আইন রয়েছে অনেক কঠোর, কিন্তু আইনের প্রয়োগটা সেখানে নেই এবং বাস্তবিক প্রয়োগটা আসলে আমরা ওভাবে দৃষ্টান্তমূলক দেখছি না। শাস্তি প্রয়োগ করতে পারছি না, যার ফলে অন্যরাও সেটা দেখে দেখে উৎসাহিত হচ্ছে। কারণ ক্রিমিনাল মাইন্ডসেট যাদের ভেতরে আছে তারা একটা যখন দেখা যাচ্ছে যে একটা ভয়াবহ রকমের শাস্তি হচ্ছে এবং গণমাধ্যমে সেটির ব্যাপকভাবে প্রচার হচ্ছে, তখন কিন্তু অন্য অপরাধী যাদের এক ধরনের টেন্ডেন্সি আছে এই ধরনের ক্রাইম করার, তারা কিন্তু কিছুটা হলেও একটা ডেটারেন্ট এফেক্ট তাদের উপরে থাকে বা তারা কিছুটা হলেও সতর্ক হওয়ার একটু চেষ্টা করে। তো যেহেতু দেখা যাচ্ছে যে একের পর এক অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং আমরা জানি যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো এই যে পরিবারগুলো যখন দেখেন, ধরেন আজকে আসিয়ার পরিবার, তার পরিবারের লোকজন যখন তারা দেখে যে এইরকম একটা ভয়ানক অপরাধী সে ঘুরে বেড়াচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কিন্তু ওই ভিকটিমের পরিবারের উপর চাপ প্রয়োগ করা, নানা ধরনের ভয়ভীতি দেখানো এবং তাকে সামনে দেখলে তাদের ভেতরে কি অনুভূতি হচ্ছে, তো এটা তো আসলে মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। তো কাজে আমি মনে করি কিছু কিছু এই ধরনের মামলাগুলোকে প্রায়োরিটাইজ করে পেপার বুকগুলো তাড়াতাড়ি তৈরি করে এগুলোকে আসলে অনেক দ্রুত নিষ্পত্তির মাধ্যমে যদি এক ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যখন করা যাবে এবং সেটি আসলে যখন ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারিত হবে, ঘটনাটি আপনি খেয়াল করেন যখন ঘটে গণমাধ্যমের যে ধরনের আমরা দেখি তৎপরতা, কিন্তু একটা শাস্তির পরে কিন্তু আমরা সেই একইভাবে ইকুয়ালি সেটিকে আসলে সেই পাবলিসিটিটা সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না। তো যার ফলে আমার কাছে মনে হয় এইগুলো অনেক কিছুর আসলে আমার কাছে মনে হয় যে এই গ্যাপগুলোর কারণে এত বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কন্যা, শিশু এবং নারীর জন্য সেই নিরাপদ বলয় আমরা তৈরি করতে জায়গাটি আমরা তৈরি করতে পারছি না। জামিল হাসান শিপু, আপনি একজন রিপোর্টার এবং আপনি দুর্দান্ত একজন ক্রাইম রিপোর্টার, আপনি অনেক দেখেছেন আর কি, এইসব নিয়ে সবসময় আপনি রিপোর্টিং করেছেন। আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসে নারী ও শিশুদের উপর সহিংসতা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে এবং এছাড়াও পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2025 ও 2026 সালে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যায় বেশি। এই সংখ্যাটি যদি আমি বলি, সংখ্যাটি খুবই উদ্বেগজনক। সেটি হলো 2025 সালে অপরাধের ভিত্তিতে যে মামলা হয়েছে সেখানে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 21,936টি। খুবই উদ্বেগজনক একটি সংখ্যা। এই পরিস্থিতিতে আপনি আমাদের একটি সামাজিক সংকট বলছেন, যে রাষ্ট্রের ব্যর্থতা বলছেন? আসলে মানে আইনজীবী যেটি বললেন যে আসলে আইনের প্রত্যেকটা একটা সেগমেন্ট আছে, এই আইনগুলি পার হতে গিয়েই মানুষ কিন্তু যারা ভিকটিম তারা বিড়ম্বনার শিকার হয়। যেমন ধরুন আমি যদি 2002 সালের বা 1 সালের একটি রাজশাহীর একটি ঘটনা বলি, মহিমা কিশোরী ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় কিন্তু কয়েকজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে কি দেখা গেল? পরবর্তীতে কিন্তু লয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে উচ্চ আদালত সব কিছুতে যাওয়ার পরে তারা কিন্তু খালাস পেয়ে গেল, প্রত্যেকেই খালাস পেয়ে গেছে, কারো কিন্তু আর জেলও হয়নি, ন্যূনতম জেলও হয়নি, সবাই খালাস পেয়ে গেছে। এখানে যারা যে আইনশৃঙ্খলা বাহিনী বা তদন্তকারী সংস্থা মামলাটি যারা তদন্ত করছে, ফরেনসিক রিপোর্ট যারা দিচ্ছে এবং সাক্ষী এবং বাদী বিবাদীর যে জাজমেন্টটা যেটা আসছে সেখানে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তো সেই ঘটনাটাই যখন আলোচিত হয়, যে ঘটনাটি যেটি বলছিলেন আসিয়ার ঘটনাটি, যখন গণমাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচিত হয় তখন সেটা কিন্তু কোর্ট কিন্তু নড়ে চড়ে বসে। আমরা দেখেছি এই গণমাধ্যমের বাইরেও কিন্তু অনেক ঘটনা ঘটে, অনেক শিশু নির্যাতনের শিকার হয়, মারা যায়, যেটা স্বাভাবিক। আমরা যেটা মৃত্যুর কথা বলছি আসলে হয়তো বা দেখা গেছে যে সেটি স্বাভাবিক নয়, সেটি তাকে হত্যা করা হয়েছে। তো গণমাধ্যমে যে রিপোর্টগুলি সবচেয়ে বেশি আলোচিত হয় সেগুলি কিছুটা হলেও আইন দ্বারা তার জাজমেন্টটা হয়। এখন আপনি সীতাকুণ্ডের যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না, কারণ গণমাধ্যমে কিন্তু একটা খবর ঘটনা ঘটার পরে যখন আরও বড় খবর চলে আসে তখন কিন্তু সেই ঘটনাটা ধামাচাপা পড়ে কয়েকদিন আলোচনায় থাকে, তারপর আসলে থাকে না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে যে পারিবারিকভাবে যারা আসামি বা যারা নির্যাতন করে বা তাদের প্রত্যেকেরই কিছু রাজনৈতিক কিছু বলয় আছে। এই রাজনৈতিক বলয়টাই সবচেয়ে বেশি সমস্যা করে। আমরা প্রত্যেকটা সেগমেন্টে দেখেছি যে থানা পুলিশ দ্বারা যারা রাজনীতিতে মানে যে ভিকটিম কিন্তু আইনের সুরক্ষা পায় না। যখন পুলিশ যখন রাজনীতি দ্বারা পরিচালিত হয়
তখন কিন্তু সেই ভিকটিম কতখানি আইনের সুরক্ষা পেতে পারে, সে কিন্তু ভীত সন্ত্রস্ত হবে। যেমন আমি একটি নাম না উল্লেখ করে একটি ছোট্ট একটি ঘটনার কথা বলি। বিগত সময়ে 5 আগস্টের আগে রাজধানীর একটি এলাকায় এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলের ওয়াইফ, সে পারিবারিকভাবে নির্যাতিত হয়, পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু কোর্ট থেকে কোনো ভরণ পোষণ বা কিছুই পায় না, তার 2টা সন্তান নিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে কি যে 5 আগস্টের পরে ওই ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেছে। এরপরে ওই নারী সে কোর্টে গিয়েও কোনো সুরক্ষা পায় না। সম্প্রতি সময়ে তার সাবেক স্বামীর কাছে যখন তার ভরণ পোষণ চাইল, তখন তাকে নির্যাতন করা হলো এবং পরবর্তীতে আমি তাকে কলাবাগান থানায় পাঠালাম। পাঠানোর পরে পুলিশ যেটা বলছে যে আপনি কোর্টের কাছে যান। এই যে এইখানে একটা বিষয় যে এরপরে হুমকি আসছে যে ওরা তো এখন ক্ষমতায় নাই, পরবর্তীতে ক্ষমতায় আসলে কিন্তু তোমাকে ছাড়বে না। তাহলে আমি যে বললাম যে নারী বা শিশুর ক্ষেত্রে রাজনীতির যে একটি প্রভাব, এই প্রভাব থেকে কিন্তু আমরা বের হতে পারি নাই। পুলিশ বলেন, আইনজীবী বলেন, কোর্ট বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে আমি মনে করি যে সঠিকভাবে যে জাজমেন্টটা যে হয় না, এটা রাজনীতির প্রভাবের কারণেই হয় না। মিতি সঞ্জনা, আপনিও কি একমত কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরাধীরা যে রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার যে বলয় রয়েছে, সেই কারণে প্রভাবশালী মহলের একটি চাপে পার পেয়ে যায়। আইন কি সত্যি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে? না, অ্যাবসলিউটলি আমি সম্পূর্ণ একমত এ বিষয়ে। কারণ আমরা সব সময় দেখতে পাই যে যখন যে কোনো ধরনের কেসে একজন নারী ভিকটিম, শিশু ভিকটিম বা যেই ভিকটিম হোক না কেন, এখানে কিন্তু বড় একটা পেশি শক্তির যে ব্যবহার এবং বিভিন্ন মাসেল পাওয়ার ইউজ করে ভিকটিমকে, ভিকটিমের পরিবারকে, এই ধরনের অনেক দেখা যায় যে অনেক কেস আমাদের কাছে আসে যেখানে আমরা দেখেছি যে নারী তিনি কোনো একটা সেক্সুয়াল অ্যাসল্টের তিনি শিকার হচ্ছেন এবং তিনি মামলা করার পরে পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তার ফ্যামিলিকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাল্টা মিথ্যে মামলা করা হচ্ছে হয়তো তার পরিবারের অন্য কোনো সদস্যদের এগেনস্টে। তো যার ফলে তখন কিন্তু তিনি দেখা যাচ্ছে যে ভয়ে নানানভাবে তারা ভয়ভীতি দেখাচ্ছে। সে তো জামিনে বেরিয়ে আসছে, বেল করে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসার পরেই কিন্তু, এবং এখানে কিন্তু দেখা যায় যে শুধু যে মানে অভিযুক্ত এবং তার পরিবার বা তারা যে ব্যবহার করছে তা না, তারা কিন্তু প্রশাসনকে ব্যবহার করছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যে রয়েছে তাদেরকেও কিন্তু ব্যবহার করছে এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা ভিকটিম, তারা দেখা যাচ্ছে যে থানায় থানায় যে ঘুরছে। আপনার মনে থাকতে পারে যে একটি গারো মেয়ে, আদিবাসী মেয়ে, তিনি রেপের শিকার হয়ে থানায় থানায় তিনি সারা রাত ঘুরে বেরিয়েছে এবং কোনো থানা তার মামলা নিচ্ছে না, যে তার এখতিয়ারের ভেতরে নেই, তার ওই জুরিসডিকশনে পড়ছে না। তো এরকম প্রায়শই আমরা দেখতে পাই যে শুধুমাত্র পারিবারিক সহিংসতার ক্ষেত্রে বলি বা অন্যান্য যে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের যে কেসগুলো, সেখানে তারা যখন থানায় যায় সেখানে একটা ভয়াবহ পরিস্থিতির শিকার তাদেরকে হতে হয়, কারণ এই পুলিশ স্টেশনগুলো কোনো অবস্থাতেই সেগুলো নারী বান্ধব না এবং এই যে আদালতের যে অধিক্ষেত্র সেটিও আসলে কোনো অবস্থাতেই নারী বান্ধব না। তিনি একটা ট্রমার মধ্যে দিয়ে বেরিয়ে এসে আবার যখন সেখানে যাচ্ছেন সেখানে তাকে আবার আরেক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ এমনভাবে তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে, এমনভাবে স্টিগমাটাইজ করা হয়, ক্যারেক্টার অ্যাসেসিনেশন করা হয় তাকে, তিনি কিন্তু সেই সাহসটি পান না বা তার পরিবার সেই সাহসটি পায় না যে মামলা করবে। তারপরে অনেক কষ্টের সৃষ্টি হয়তো তারা পৌঁছালেন আদালতের দ্বার প্রান্ত পর্যন্ত, তারপরে দেখা যাচ্ছে যে ওই ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন ধরনের মাসেল পাওয়ার ব্যবহার করে কিন্তু সে যাতে মামলাটি তুলে নেয় সেটা করে এবং নানানভাবে তাদেরকে বাধ্য করে এবং এখানে একটা অনেক অর্থের ব্যাপার জড়িত থাকে, একটা মামলার দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে, যেটি আমি বলছিলাম দিনের পর দিন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। তো সব কিছু মিলে আসলে সেই ভিকটিমের পরিবার বা ভিকটিমের এবং সোশ্যাল স্টিগমা, সমাজে তো আসলে পুনর্বাসন করা হয় না। একবার যে আদালত পর্যন্ত পৌঁছালেন, আইনের আশ্রয় তিনি চাইলেন, কিন্তু দেখা যাচ্ছে যে ততক্ষণে কিন্তু তাকে যে সোসাইটির থেকে তাকে যে একটা পুনর্বাসন করা, তার রিহ্যাবিলিটেশন, সেটির ব্যবস্থা আমাদের নেই। সেই মেয়েটিকে আমরা সমাজের চোখে ভালো দৃষ্টিতে দেখি না এবং বারবার তাকে কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দেয়া এবং পুনর্বাসনের কোনো ধরনের কোনো সুযোগ থাকে না। তো যার ফলে আসলে এই কারণে তো অপরাধগুলো বেড়ে যাচ্ছে। জামাল সানশিপ, এখানে ওনার আমি একটি কথা বলি যে উনি যেটি অর্থের বিষয় বললেন, এখানে অর্থের প্রয়োগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভিকটিমের ক্ষেত্রে হয় না, যিনি আসামি বা তারাই, আমি বলছিলাম যে ব্যয়বহুল যেটা, হ্যাঁ
তারাই একটা কিন্তু আইন- অর্থের প্রয়োগটা বেশি করে আইনজীবীর মাধ্যমে, এবং কোর্টে কিন্তু অনেক জাজমেন্টের ক্ষেত্রে এই অর্থটাই কিন্তু না, মামলা পরিচালনার ক্ষেত্রে ক্রিমিনাল মামলাগুলোতে দেখা যায় যে স্টেট ভার্সেস ব্যক্তি থাকে, তো এখানে স্টেটের কিন্তু দায়িত্বটা থাকে। হ্যাঁ, রাষ্ট্রপক্ষের দায়িত্ব সেখানে থাকে। কিন্তু দেখা যায় যে অনেক সময় তো ভিকটিমরা সেই মামলা পরিচালনা, যেটি মিতি সঞ্জানা বলছেন যে মামলা পরিচালনা এই যে দীর্ঘসূত্রিতার একটি ব্যাপার থাকে, ব্যয়বহুল থাকে, সেজন্য কিন্তু অনেকে দেখা যায় বেশি দিন হয়তো বা মামলাটা চালায় না। এটি নিশ্চয়ই আপনি বলতে না, চাচ্ছিলেন। এখানে তো স্টেট থেকে আপনার একজন পিপি নিযুক্ত স্টেট করা থেকে- থাকে, পিপি এপিপি হ্যাঁ, যারা থাকে, তারাই বা কতখানি তারা চালাতে পারে। বরং আমরা অতীতে দেখছি আমাদের আমাদের তো সাংবাদিকতায় আমরা কেস অবকাঠামোগত স্টাডি করে ত্রুটি দেখছি, রয়েছে। যে আমি জি। এখানে নাম উল্লেখ করছি না, বিভিন্ন সময় দেখা গেছে যে পিপি বা এপিপি আসামির দ্বারা টাকা পয়সা নিয়ে মামলা ডিলে করায়, প্লাস শুনানিতে গিয়ে অনেকটা দুর্বল করে দেয়, যাতে ভিকটিম আইনের আর সুরক্ষা পায় না, তার জাজমেন্টটা পায় না। এটাও একটা বড় বিষয়। অবশ্যই। অনেক কেস স্টাডিতে এই কেস স্টাডিগুলি অনেক সময় আমরা গণমাধ্যমে আনতে পারি না, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে যে দেখা গেছে যে ভিকটিম শেষ পর্যন্ত গিয়ে লড়াই করে টিকতে পারে না। কারণ যারা আইনজীবীর দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু সচেতন হওয়া সেক্ষেত্রে দরকার। গণমাধ্যমেরও তো একটি নৈতিক ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। আপনি কি মনে করেন যে মিডিয়ার সেই নৈতিক দায়িত্ব কতটুকু তারা পালন করছে? আমি মনে করি যে মিডিয়া তার নৈতিক জায়গা থেকে যে রিপোর্টগুলি যারা করে, রিপোর্টগুলি সাধারণত হয় কি, যখন ঘটনা ঘটে তখন আমরা রিপোর্ট করি। যেমন আপনি আসিয়ার কথাটাই যদি ধরেন, আসিয়ার ঘটনা কেন এত আলোচিত হলো, তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে এটা ভিজুয়ালি উঠে আসছে, ফলে এটা রাষ্ট্র মানে স্পেশাল আইনে তার বিচার ব্যবস্থা করছে, মৃত্যুদণ্ড ঘোষণা করছে দ্রুততম সময়। কিন্তু এখানে বিষয় হলো যে যখন এই মামলাটা যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দিবে, তারপরে কোর্টে যখন চার্জশিট যখন অ্যাকসেপ্ট হয়ে যখন হিয়ারিং হবে, তখন কিন্তু বিচারাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট করার কোনো সুযোগ থাকে না। যদি আমি যদি রিপোর্ট, Subjudice matter দেখে। হ্যাঁ, যখন এই সুযোগটাই মানে আসামি বা বিবাদী পক্ষের যারা, তারা কিন্তু এই সুযোগটাই নাই। আমার কাছে প্রমাণ থাকলেও বা ভিকটিম যতই মুখের কথা বলুক যে আমার উপর নির্যাতন করা হচ্ছে বা অর্থের প্রয়োগ করছে বা কোর্ট বুকিং দেওয়া হচ্ছে, এই কথাগুলি আসে, সব জায়গাতে আসে, কিন্তু আমরা রিপোর্ট করতে পারি না, কারণ বিচারাধীন বিষয়। আমি একটু মিতি সঞ্জানা আপনার কাছে জানতে চাবো, বিচারাধীন যেই ব্যাপারগুলো থাকে সেগুলোতে গণমাধ্যমের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? সেখানে কি সবগুলো রিপোর্টিং করলে কি কন্টেন্ট হয়, বা কোন কোন বিষয়গুলো আসলে কন্টেন্ট আসলে হতে সব পারে? ম্যাটারেই তো আসলে আপনার সাবজুডিস ম্যাটারে আমরা অনেক সাবজুডিস ম্যাটার দেখেছি, যেগুলো অনেক আসলে নটোরিয়াস কেস, সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা এবং দীর্ঘ সময় সেগুলো কিন্তু গণমাধ্যমে এসেছে। এখন এখানে একটা বিষয় আছে, আপনি খেয়াল করবেন অনেক ক্ষেত্রে আমাদের একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। এটা কিন্তু আমরা বিভিন্ন বিষয় থেকেও আমরা দেখেছি যে এখন গণমাধ্যমে আলোচনার যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমন কিন্তু খারাপ দিকও এখানে রয়েছে। কারণ আমরা কিন্তু ধরেই নিচ্ছি, আপনি জানেন যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে একটা আমাদের যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না, এবং আপনার বার্ডেন অফ প্রুফ ইজ ভেরি হাই, এখানে আমাকে বিয়ন্ড রিজনেবল সন্দেহাতীতভাবে প্রমাণ করতে যতক্ষণ না পর্যন্ত আমরা পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জিনিসটা যে সেই ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিতে হবে যে তিনি আসলে ইনোসেন্ট। তো এখানে এত হাই বার্ডেন অফ প্রুফ, সো এখানে কিন্তু যে ব্যাপারটা যে গণমাধ্যমে যখন ব্যাপকভাবে আলোচিত হয় একটি ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু এটার কিছু ড্রব্যাকস আছে, সেটারও কিন্তু খারাপ কিছু দিক রয়েছে, যে তখন কিন্তু আগেই আমাদের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে। এবং আদালতে যারা বিচারক, তারা তো আসলে হিউম্যান বিং, তারা তো এটার থেকে আলাদা না, কাজে সেখানে একটা নন বায়াসভাবে যে তারা একটা ডেলিভারি করবে, সেটিও কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। যে যখন রিপোর্টের পর রিপোর্ট হচ্ছে, দেখছে, তখন কিন্তু তার সেখানে একটা সাবজুডিস একটা একটা মাইন্ড থাকা এবং যে নন বায়াসভাবে সে একটা জাজমেন্ট দেওয়াটা, সেটাও কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। তো কাজে এখানে কিন্তু আমি একটা কথা বলি, হ্যাঁ। কোর্ট যেটা গণমাধ্যমকে রায় যেটা দিয়েছে যে আন্ডার 18 বা কোনো নারী বা শিশু কেউ যদি ভিকটিম হয়, তার নাম আমরা কিন্তু দিতে পারি না, তার ফাদারের নাম দিতে পারি না, তার বাড়ির অ্যাড্রেস দিতে পারি না, ছবি দেয়া যায় না, ছবি দেই না, কিছুই দেই না। তাহলে আমি যদি বিচারাধীন বিষয় নিয়ে যদি লিখি, সেইভাবেই করে যদি লিখি, তাহলে এখানে কোর্টের বিপরীত কিভাবে হলো?
বিচারাধীন বিষয় নিয়ে তো লেখা হচ্ছে, কারণ এই যে যেটি উনি বলছেন যে এখানে কিন্তু আমার ভিকটিম যখন হয়, শিশু ভিকটিম হয়, সেখানে আমি কিন্তু তো নাম আমার দিতে পারি। কোনো অবস্থাতেই সেখানে ছবি দেওয়ার কথা না, নাম না, কিন্তু আপনি দেখেন যে সমস্ত জায়গায় কিন্তু প্রত্যেকটি মিডিয়া আমরা দেখি যে এই গাইডলাইনগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু ফলো করা হচ্ছে না, এবং যার ফলেই কিন্তু আপনি দেখেন যে আমরা বলি যে রিহ্যাবিলিটেশনের কোনো সুযোগ থাকে না পরবর্তীতে, যে পুনর্বাসন হবে যে একজন মানুষের মানে সেক্সুয়াল অ্যাসল্টের যে ভিকটিম, সেটার কোনো আর সুযোগ থাকে না। কিন্তু এই গাইডলাইনগুলো কিন্তু ফলো করা হচ্ছে না, যে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে ভিকটিমের ইন্টারভিউ দেখানো হচ্ছে, কোনো জায়গায় আমরা দেখি না যে তার চেহারা ব্লার করে দেওয়া হচ্ছে বা এই ধরনের জিনিস দেখি না। শিশু আইনেও কিন্তু এই বিষয়টা বলা রয়েছে খুব স্পষ্টভাবে যে আইনের সংস্পর্শে যখন আসছে একটি শিশু, তাকে কিন্তু সেভাবেই ডিল করতে হবে এবং তার অভিভাবকের তত্ত্বাবধানে সমস্ত কিছু, জিজ্ঞাসাবাদ থেকে সবকিছু। কারণ একটা ভীষণভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে একটা যাওয়া একটা শিশুরা যখন এই ধরনের আপনার আইনের সংস্পর্শে তারা আসে বা ভিকটিম হচ্ছে, কিন্তু সেই গাইডলাইনগুলো তো কখনোই ফলো করা হচ্ছে না। যেমন আমি এখানে একটা বিষয় উল্লেখ করি, সম্প্রতি যে বাংলাদেশ বিমানের সাবেক এমডির বাসায় যে একজন গৃহকর্মী, শিশু গৃহকর্মীর যে অমানসিক যে নির্যাতনের শিকার হয়েছে, সেটিও কিন্তু এই গণমাধ্যমের কারণে উঠে এসেছে। জি, একদমই নির্মম একটি ঘটনা ছিল, এখনো আসলে চোখে ভাসে সেই চিত্র। আমরা একজন দর্শক আছেন ফোনে, একটু দর্শকের ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি রাখুন। আমি মুক্তার আলী বগুড়া সালামপুর থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি প্রশ্ন করব, দুইজনের কাছে প্রশ্ন করব। আমি প্রশ্নটা আমার সেটা হচ্ছে আজকের যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার হলো মানবাধিকার, নারী ও অধিকার ও মানবাধিকার। আমি একটু বলবো, পুলিশ এবং আদালতের পাশাপাশি, দুটোর পাশাপাশি যদি আপনার হলো এই যে আইনজীবী মহোদয় উনি আছে, ওই যে আপনার হলো সাংবাদিক ও ভাই আছে, এবং কোর্টের কিছু মানুষ থাকবে, এনারা যদি গ্রামে গ্রামে উঠোন বৈঠকের মাধ্যমে ওয়ার্ডে যদি আমরা যদি করে থাকি, এই আপনার হলো আইন সম্পর্কিত ধারণা দিয়ে মানুষকে দিই, এই অপরাধ করলে তোমাদের এটা হবে, এই অপরাধ করলে তোমাদের ওটা হবে, তাহলে আমার মনে হয় যে সামাজিক যে অপরাধ বেড়ে গেছে আমাদের সমাজে, এটা আমার মনে হয় অনেক অংশে কমে যাবে। পুলিশের আশে বসে থাকলে চলবে না, শুধু কোর্টের আশে বসে থাকলে আমাদের চলবে না। আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই আছে, আপনার আমার সবারই আছে। যদি আপনারা যারা মিডিয়াতে যারা কথা বলেন, আমরা তো কথা বলতে পারি না, আপনার যদি আইনজীবী সাহেব উনি আছে, সাংবাদিক ভাই উনি আছে, ওনার জায়গা থেকে ওনার ডিপার্টমেন্ট থেকে যদি ওনার সমিতির থেকে যদি সিস্টেম করা যায় যে আমরা উঠোন বৈঠকের মাধ্যমে সাংবাদিক ভাইয়েরা থাকলো, উঠোন বৈঠক ইউনিয়ন পর্যায়ে যদি বলা হয়, অনেক অংশ অপরাধ কমে যায় বলে আমি মনে করি। আমি মিতি সঞ্জনা আপনার কাছে আসতে চাই। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি বলেছেন গ্রামে গ্রামে উঠান বৈঠক এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সবার আসলে ভূমিকা রাখা প্রয়োজন। আপনি কি মনে করেন? একদম একমত আমি ওনার সাথে, কারণ আসলে আইনের দ্বারস্থ আমরা কখন হই যখন ঘটনাটি ঘটে যায়, বাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই যে কি ধরনের মানে একটা বিকৃত মস্তিষ্কে হলে আসলে মানুষের মস্তিষ্কে কি হয় যে এই ধরনের ছোট ছোট শিশুরা সহিংসতার শিকার হয়, তো কাজে আমি মনে করি যে এই জায়গাটিতে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ তো আছেই রয়েছে, কিন্তু আইনের শুধুমাত্র কঠোর প্রয়োগের মাধ্যমে তো এটা সম্ভব না। যে একটা বাচ্চা বা যে কোনো মানে একটা আমি বলবো যে ছেলে সন্তান, সে যখন একটা পরিবারে বড় হয়, তার যে পারিবারিক শিক্ষা, পরিবারের কাছ থেকে যে সে শিক্ষা পাচ্ছে যে আরেকজন নারীকে সে কি করে আসলে দেখবে বা নারী প্রতি যে সম্মান সে কিভাবে দেখাবে, এবং এই যে আমরা দেখি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ বা ছোট ছোট ঘটনার থেকেই কিন্তু আস্তে আস্তে করে এই বড় ঘটনাগুলোর আসলে সৃষ্টি হয়। তো কাজেই সেখানে আমি মনে করি যে পারিবারিক শিক্ষাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার থেকে শেখাতে হবে ছেলেকে এবং মেয়েকে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই শিক্ষা কারিকুলামের মধ্যে কিন্তু এই বিষয়গুলো যে অ্যাটলিস্ট বেসিক কিছু আমি মনে করি যে লিগ্যাল নলেজ মানুষের কিন্তু প্রয়োজন। এবং উনি যেটি বললেন যে একটা যে কনসিকোয়েন্সটা আমরা যখন বুঝতে পারি যে আমি এই কাজটা করলে এই ফলাফলটা এটার এই হতে পারে, এবং কি করে আসলে একজন নারীর প্রতি আসলে মানে নারীকে যে একটা মানুষের মতো করে দেখা, সেটা কিন্তু এখন আমরা ভাবি যে এখনো মানুষ নারী, অর্ধেক মানব হিসেবেই আমরা নারীকে দেখি। তো আমরা বলি যে মানবাধিকার এবং নারীর অধিকার এটা তো দুটি কোনো আসলে ভিন্ন বিষয় না। কন্যা শিশুর অধিকার বলি, নারীর অধিকার বলি, এটা তো ভিন্ন কোনো বিষয় না। মানুষের অধিকার নারীর অধিকার একই বিষয়, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই নারীর যে মানবাধিকার সেটিকে আমরা নিশ্চিত করতে পারি না, এবং ওই পারিবারিক শিক্ষার সেটি অভাব, এবং যার ফলেই কিন্তু এই মূল্যবোধের অবক্ষয়গুলো ঘটছে। এবং এটা আসলেই চমৎকার
চমৎকার একটা কথা উনি বললেন যে উঠান বৈঠকের মাধ্যমে এবং সচেতনতা এর কিন্তু কোনো বিকল্প নেই। বাংলাদেশে আপনি জানেন যে একটি ল আছে যে কর্মক্ষেত্রে হয়রানি, পাবলিক প্লেসে হয়রানি সম্পর্কিত একটি আইন রয়েছে এবং সেই আইনে কিন্তু শুধুমাত্র সেখানে আইনের ব্যত্যয় ঘটলে কি হবে, কি শাস্তি হবে সেটির কথাই বলা নেই। সেই সাথে সাথে আইনের মধ্যেই বলা হয়েছে, উচ্চ আদালতের একটি নির্দেশনা ছিল 2008 সালের, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে এই আইনটা সম্পর্কে সচেতনতা তৈরি করা। স্কুল কলেজ যখন শুরু হচ্ছে ওরিয়েন্টেশনের সময় প্রত্যেকটা সেমেস্টারে তাদেরকে জানানো যে এই বিষয়ে যে কি কি আসলে মানে তাদের দায়িত্ব কি কি বা পাবলিক প্লেসে কি করা, কোনটি আইনটি সম্পর্কে জানানো, সচেতনতা তৈরি করা। অফিসের বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কর্মক্ষেত্রে এটি তাদের শেখানো, স্কুল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিটি জায়গায় কিন্তু এই সচেতনতা তৈরির কথাটি আইনে বলা রয়েছে। কাজে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। পরে আমি আইনের দ্বারস্থ হব, কিন্তু তার আগে আমি যদি প্রিভেন্ট করতে পারি ওই পর্যন্ত আমাকে আর যেতে হচ্ছে না। জামিলুল হাসান শিপু, এই যে প্রিভেনশনের কথা বলছেন মিতি সঞ্জনা, আপনার কি মনে হয় যে প্রিভেনশনে কি প্রয়োজন? আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও দায়বদ্ধতা আছে, বা প্রতিটি ক্ষেত্রে আমাদের কিন্তু একটি দায়বদ্ধতা আছে, পারিবারিকভাবেও আছে। আপনি কি মনে করেন যে কিভাবে আমরা সেই দায়বদ্ধতাটা ফুলফিল করতে পারি? আসলে উনি যেটা বললেন যে আসলে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা এগুলি সবই প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন এই প্রয়োজনগুলি যখন ইমপ্লিমেন্ট করবেন, এই সামাজিক যে সেগমেন্টগুলি আছে, স্কুল কলেজ বা মসজিদ মাদ্রাসা বা মন্দির বা যেখানে নারী বা শিশু বা গৃহে নির্যাতনের শিকার হচ্ছে, আপনি যে জায়গাগুলি ধরবেন সেখানে প্রথমেই দরকার হচ্ছে যে আপনি বিষয়টিকে রাজনৈতিকভাবে চিন্তা করছেন নাকি সামাজিক দায়বদ্ধতা থেকে চিন্তা করছেন, সেই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখান থেকেই আপনার শুরু। আপনি যদি মনে করেন যে না আমি রাজনীতির, ও হলো ওই দলের লোক, ওর বিচারটা না তাকে একটু আমি প্রিফার করি, দরকার নাই, একটু ডিলে করি, ও আমার দলের লোক, তাহলে কিন্তু আপনার কোনো সচেতনতার কোনো মূল্য নেই। আপনি যদি উঠান বৈঠক বা সালিশ বৈঠকের কথা বলেন, সেগুলি কিন্তু আমাদের সবই ইউনিয়ন পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত। ইউনিয়ন পরিষদে সম্পূর্ণভাবে মানে যদিও আমরা বলি যে নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, কিন্তু সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দ্বারা পরিচালিত, রাজনৈতিক সরকার দ্বারা পরিচালিত, এবং সেখানে দেখা যায় যে যারা চেয়ারম্যান বা মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর বা সদস্য যারা থাকে, তারা কোনো না কোনোভাবে কিন্তু রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েই এই সালিশ বৈঠকগুলি কিন্তু পরিচালিত করে, এবং যার ফলে এই বিচারটা বা সুবিচার বা সচেতনতা এটা কিন্তু আতুর ঘরেই কিন্তু মারা যায়। এটা দুইটা ফ্যাক্টর আমি যদি একটু বলি জামিল হাসান শিপু। একটি হলো যে আপনি সচেতনতা বৃদ্ধি করছেন, আরেকটি হলো যখন ঘটনা ঘটে গেল সেটির আসলে বিচার কিভাবে করবেন, বা সেটিকে আপনি মীমাংসা করার জন্য আপনি যেটি বলছিলেন যে স্থানীয়ভাবে মীমাংসা বা সালিশের চেষ্টা করা হয়, সেটিও কিন্তু অনেক সময় আইনের ক্ষেত্রে বাধা হয়, বিশেষ করে এরকম গুরুতর অপরাধ যদি বলি সেগুলোর ক্ষেত্রে বাধা হয়। আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? দেখুন, আমরা গণমাধ্যমে প্রায় রিপোর্ট করি যে অমুক জেলার অমুক ধর্ষণের শিকার কিশোরীর বা নারীর মূল্য হলো 1 লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের উপস্থিতিতে বৈঠক হয়েছে, বৈঠকে ওই যে আসামি বা যে ধর্ষক বা যে নির্যাতন করেছে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করে, যে নির্যাতনের শিকার বা ধর্ষণের শিকার যে নারী তাকে বা শিশুকে বা তার পরিবারকে 1 লক্ষ টাকা দিয়ে দাও বা 10,000 টাকা দিয়ে দাও, বাস শেষ। অনেক সময় বিয়ে পড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, বিয়ে পড়িয়ে দেওয়া হয়। এটা তো আপসযোগ্য না, আইনেই তো বলা রয়েছে আইনের ভিতরেই যে কোন অপরাধটি আপসযোগ্য হবে এবং কোনটি আপসযোগ্য না। তো কাজে এই ধরনের অপরাধ এখানে তো আপসের কোনো ধরনের কোনো সুযোগ। কিন্তু আপনি যখন বলছেন যে গ্রামে গঞ্জে যখন প্রত্যন্ত এরিয়াতে, তখন আপসযোগ্যটা আপনি বুঝছেন, আমি বুঝছি, তারা কিন্তু বুঝছেন মামলা তুলে নিচ্ছে, অনেক সময় তারা বুঝেও না যে, এবং টাকা পয়সার একটি ব্যাপার থাকে, আদালত কিন্তু এটা বুঝতে পারে যে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পুলিশ যদি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান বাহিনী তো পুলিশ যদি সচেতন থাকে, আমি মনে করি যে এ ধরনের গৃহে বলেন যেখানেই বলেন এখানে নির্যাতন হওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ যদি সচেতন থাকে, সে যদি যে কোনো মামলা, শিশু নির্যাতন বা নারী নির্যাতন বা নারী খুনের ঘটনা বা শিশু খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলি যদি প্রপারলি সে যদি তদন্ত করে যদি চার্জশিট দেয়, সে যদি কোনো রাজনৈতিক বলয়ের মধ্যে বদ্ধ না থেকে সে যদি তার
সঠিকভাবে তার যদি মামলাটি তদন্ত করে চার্জশিট দেয়, আমি মনে করি যে জাজমেন্ট সঠিকটা আসবে। কারণ জাজমেন্ট হয় কিন্তু চার্জশিটের উপরই। চার্জশিট যখন ত্রুটি বিচ্যুতি হয়, মেডিকেল রিপোর্টে ঝামেলা হয়, সাক্ষীতে ঝামেলা হয়, 10 জন সাক্ষী দিয়েছে, 10 জনের মধ্যে 10 রকম সাক্ষী, পুলিশ ওইভাবে চার্জশিট দিয়ে দিয়েছে, সেটির উপর যখন শুনানি হয় তখন জাজ কি করবে? জাজের কিন্তু করার কিছু নাই। সুতরাং পুলিশ যদি রাজনৈতিক বলয় থেকে বের হয়ে এই মামলাগুলি যদি নারী এবং শিশু নির্যাতনের ঘটনাগুলি যদি সঠিকভাবে তদন্ত করে, তাহলে কিন্তু এত মামলা বাড়ার কোনো এত সুযোগ নেই। মামলা বাড়ার প্রয়োজন নেই, যেমন সেরকম এখানে আমি আরেকটু সংযুক্ত করি, এখানে আরেকটি বিষয় আছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পুলিশ হেডকোয়ার্টারের যেটা একটা অ্যানুয়াল যে রিপোর্ট থাকে, এই অ্যানুয়াল রিপোর্টে কিন্তু কতগুলি মামলা হচ্ছে নারী নির্যাতনের মামলা, শিশু নির্যাতনের মামলা, এই মামলার ফিগারগুলি কিন্তু আছে, যেটা 21,000, 20,000, 25,000 বাড়ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় বলি, শেষ পর্যন্ত কিন্তু কোর্টে গিয়ে 90% মামলাই কিন্তু খালাস হয়ে যায়। কনভিকশন রেট মাত্র 3%। রাইট। মামলা পুলিশ- হচ্ছে অসংখ্য। পুলিশ- এবং একটি গবেষণা বলছে প্রায় 97% মামলায় অপরাধীদের সাজাও হয় না, হয় না। সেটি মানে সেটিও কিন্তু কনভিকশন রেট রয়েছে 3% মাত্র। একদম কিন্তু 3%। পুলিশ তার তদন্ত রিপোর্টে বলছে যে 90% মামলায় ভুয়া বলে প্রমাণিত। নারী অধিকার সংগঠনগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে। আপনার কি মতামত? আসলে এর আগে আমি বলি যে এই টাস্কফোর্স যদি গঠনের যদি প্রস্তাব দিয়ে থাকে, সেটি আমি মনে করি যে এটি আইনের বিষয়, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তার আগে বলে রাখি যে নারী বা শিশু তার সুরক্ষার জন্য কিন্তু মহিলা অধিদপ্তর এবং জেলা বা বিভাগীয় পর্যায়ে যে অফিসগুলি রয়েছে, সেখানে কিন্তু একটি নারী ও শিশু নির্যাতন সেল আছে। আপনি যে টাস্ক ফোর্সের কথা বললেন, বিশেষ সেলের কথা বললেন, এই সেলটা কিন্তু প্রত্যেকটা জেলা বিভাগীয় পর্যায়ে এবং অধিদপ্তরে আছে। আপনি যদি একজন নারী বা একজন শিশু যদি ভিকটিমের শিকার হয় বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মারামারি হয়েছে, নারী নির্যাতনের শিকার হয়েছে, শিশু নির্যাতনের শিকার হয়েছে, আপনি আসামির নাম, ঠিকানা সব সহ বিস্তারিত লিখে সেই নির্যাতন সেলে অভিযোগটা দিবেন। এই নির্যাতন সেলটা কি করে? সেখানে তো শুনানি করবে, শুনানির জন্যে বিবাদীকে কল করা পর্যন্তই শেষ, কিন্তু বিবাদীকে যে এখানে নিয়ে আসতে হবে তার জন্য আইনের প্রয়োগ, সেই প্রয়োগগুলি করা হয় না। ফলে হয় কি যে অভিযোগ দেওয়ার পরে আলটিমেটলি কয়েকদিন পরে এটা গুড়ে বালি হয়ে যায়। তাহলে আপনি কি মনে করেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জাতীয় নীতি প্রয়োজন? আমি তো সে কথাই বললাম যে জাতীয় নীতি হোক আর টাস্ক ফোর্স গঠন করে হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা টাস্ক ফোর্স বা একটা বিশেষ সেল গঠন করা উচিত, যেখানে সমস্ত অর্গান, রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন সমাজ, শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, সব বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এরা যুক্ত থাকবেন এবং এটার একটা অ্যাপসও করা যেতে পারে, যে অ্যাপসের মাধ্যমে তার নারী নির্যাতনের, শিশু নির্যাতনের অভিযোগগুলি করতে পারে। ব্যারিস্টার মেহেদী হাসান জানা, আপনি আপনার কাছে শেষ প্রশ্ন হিসেবে আসবো যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কোচিং সব জায়গায় আসলে অনেক সময় নিরাপদ থাকে না শিশুরা। আপনি কি মনে করেন নিরাপদ একটি সমাজ গড়তে রাষ্ট্র, সমাজ ও পরিবারের মধ্যে সমন্বয়ের জন্য আপনার বিশেষ পরামর্শ কি? আমি মনে করি এটি একদম একটি সম্মিলিত প্রচেষ্টা, সেখানে রাষ্ট্র, সমাজ, পরিবার সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। সেই সাথে গণমাধ্যমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সর্বোপরি সব কিছুর মূলে হচ্ছে যে আইনের শাসন। হ্যাঁ, আইনের শাসনটা আমি যদি প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনের যে গুরুত্বপূর্ণ কয়েকটি কম্পোনেন্ট, যে রাষ্ট্রের প্রধান যে তিনি কিন্তু এই একই আইন সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একই আইন, এবং ধনী গরিব সকলে নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য আইনের যে সমান অ্যাপ্লিকেশন সেটি, এবং সেই সাথে সাথে যে স্বাধীন বিচার ব্যবস্থা, যে আমি যখন বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে যদি না পারি এবং স্বাধীনভাবে যদি সেপারেশনটা যদি আমার না হয়, তখন ক্ষেত্রে জুডিশিয়ারি কিন্তু সেপারেট হয়ে যদি কাজ করতে না পারে, ইন্ডিপেন্ডেন্টলি যদি কাজ করতে না পারে, তখন কিন্তু আমি রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারবো না। এক একজনের জন্য এক এক আইন অ্যাপ্লিকেবল হবে, তখন ওই রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি বিষয় আমাদের এখানে দেখা যাবে। প্রশাসন তখন নানাভাবে তারা কিন্তু ইনফ্লুয়েসড হবে। তো সব কিছুর মূলে আমি মনে করি যে আইনের শাসন, সেটি আমরা যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা করতে পারবো ততক্ষণ কোনো টাস্ক ফোর্স কোনো কিছুই আসলে কাজে আসবে। আসলে এখানে আরেকটু যদি আমি আমাদের সংযোজন সময় করি, একদমই শেষ, তারপরে আমি সংযোজন করি যে এখানে সমাজ সবকিছু সচেতনতার পাশাপাশি কিন্তু আমাদের বাবা মাকে সচেতন হতে হবে। শিশু নির্যাতনের ক্ষেত্রে বাবা যদি নিজ হাতে তার শিশুকে, সন্তানকে হত্যা করার পরে প্রতিপক্ষকে জায়গা জমির মামলায় ফাঁসিয়ে দেয় এবং
বেমালুম চেপে যায়, পরবর্তীতে পুলিশ তদন্ত করে দেখে যে বাবাই তার সন্তানকে হত্যা করেছে। বাবা দ্বারা একজন কন্যাও কিন্তু ধর্ষিত হয়েছে, হ্যাঁ, একদমই রিসেন্ট একটি খবর। recent। তো এই বিষয়গুলি আমার মনে হয় বাবা মাকেও সচেতন হতে হবে, শুধুমাত্র সমাজকে বললে হবে না, গৃহ থেকে এই কাজটা শুরু করতে হবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা জানেন শনি থেকে বৃহস্পতি রাত 10টায় আমরা স্বাধীন সংলাপ নিয়ে হাজির হই। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।